এমন একজন গুণী মানুষ যে আমাদের বন্ধুবৃত্তে আছেন, সেই জন্য আমরা অত্যন্ত গর্বিত। আমি সৌগত বসু মশাইকে দুটো চারটে কথা বলার জন্য অনুরোধ করছি। পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয় হলো নিজের সম্বন্ধে ভালো ভালো কথা নিশ্চুপ হয়ে শোনা। সেটা প্রথমে হিমাদ্রি বাবু আমার দিকে নিক্ষেপ করেছেন, আমিও বাধ্য ছাত্রের মতো শুনেছি। কিন্তু ওই যে একটা শব্দ শুনলেন না, যে বন্ধু বৃত্ত, বন্ধু বলে সবসময় ভালোটাকে অনেক বড় বলে মনে হয়, সেই হিসেবে একটু বেশি করে বলা। আমি অত বড় কেউ নই, কিন্তু দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে আছি, কবিতার সঙ্গে আছি, একটা লড়াই রয়েছে। একটা অদ্ভুত পরিস্থিতির ভেতর আমরা আছি, আপনারা প্রত্যেকেই জানেন। জীবনানন্দ অনেকদিন আগে বলে গেছেন, অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ। কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছেন, তখন একটা কথাই বলতে হয়, বেঁচে আছি আমি, এর চেয়ে নেই লজ্জা, নেই বড় গ্লানি। আমার চারিদিকে রাত্রি দিন হাহাকার, মৃত আর মুমূর্ষের ভিড়, তারই মাঝে প্রাণের কলঙ্ক নিয়ে বয়ে চলে নির্লজ্জ আদিম শরীর। একটা প্রাণের কলঙ্ক নিয়ে বয়ে চলা যেমন একটা কঠিন বিষয়, তেমন একটা কঠিন বিষয়ের ভিতর দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের যাত্রা। আমরা কেউ ভালো নেই, আপনারা যারা বসে রয়েছেন আপনারা কেউ ভালো নেই, আমরা কেউ ভালো নেই। কিন্তু এই না ভালোর ভেতর তো বসে থাকলে চলে না। যা ধর্ম আমাদের, কবিতা ধর্ম, থিয়েটার ধর্ম, তার ভেতরেই চলতে হয়। একটি বিজ্ঞাপন আপনারা লক্ষ্য করেছিলেন যে কাকদ্বীপ মহকুমা এবং ডায়মন্ড হারবার মহকুমার প্রথম শ্রুতি নাটক উৎসব হচ্ছে। আমি কাকদ্বীপ মহকুমার মানুষ হিসেবে গর্ববোধ করছি, যেটা আমাদের করার কথা ছিল সেটা ডায়মন্ড হারবার করল। এটাতে আমাদের অত্যন্ত ভালো লাগছে। ডায়মন্ড হারবার অন্তত একটা পথ দেখালো, এবং সবচেয়ে বড় কথা, এই উৎসব যদি সফল হয় তাহলে এটা ক্রমশ ছড়িয়ে পড়বে। এটাকে সফল করার দায়িত্ব কিন্তু আজ যারা এসেছি আমাদের প্রত্যেকে। এটা যদি সফল না হয়, আগামী বছর, তার পরের বছর না হয়, তাহলে তার দায়িত্ব দায় কিন্তু আমরা যারা আজ এই মুহূর্তে এখানে রয়েছি আমাদের প্রত্যেকে। সকলে ভালো থাকবেন। নিচে নেমে যাওয়ার একটা সীমা থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। এই সংস্কৃতির প্রবৃত্তিটা যদি হৃদয়ের ভেতর ধারণ করি, তাহলে আমাদের সন্ততিদের নিচে নেমে যাওয়ার একটা সীমা থাকবে। সমাজটা হয়তো সে জায়গায় গিয়ে পৌঁছবে। 140 কোটির দেশে প্রতিদিন 24 ঘন্টায় 9 জন ধর্ষিত হয়। প্রতিদিন 24 ঘন্টায় 200 জন মৃত্যুবরণ করে এমন একটা দেশে আমরা বাস করি। এটা হবেই, এত বড় দেশ, করাপশন থাকবেই, এগুলো থাকবেই। কিন্তু আমরা চাই এই করাপশন থেকে বাঁচার উপায় হিসেবে মানুষ যেন সঠিক বিচার পায়, আর কিচ্ছু না। একটা বিচার হয়তো আগামী দিনে এই কাজটাকে এগোতে বাধা সৃষ্টি করবে। শুধু সঠিক বিচার যেন পাই আমরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের যেন মূল্যায়ন হয়। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, শ্রুতির সঙ্গে থাকবেন। একটি পরিবার যেভাবে লড়াই চালাচ্ছে স্বরকে সম্বল করে, আমাদের প্রত্যেকের তার সঙ্গে থাকা উচিত। ভালোবাসার মানুষ, এদের নতুন করে ধন্যবাদ দেওয়ার আর কিছু নেই। এরপরে বলার কথা মৌসুমী মিত্র, কিন্তু তার মাঝখানে আমি একবার ডেকে নিচ্ছি আমাদের সংস্থার কর্ণধার শুক্লা পাল চট্টোপাধ্যায়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য। হয়তো এটা আগেই দেওয়া উচিত ছিল। আমরা এতটাই অস্থিরতার মধ্যে দিয়ে চলছি, আমাদের কোনো পদক্ষেপ ফেলতেই আমাদের নিজেদের মন টলে যাচ্ছে। হয়তো অনেক জায়গায় এরকম ভাবে প্রতিবাদ জানানো হচ্ছে যে সবকিছু আমরা আমাদের কর্মসূচি বন্ধ করে দিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানাবো, কিন্তু সেটা বোধহয় ঠিক নয়। কারণ এই আমরা যা করি, বাচিক শিল্প, এর মধ্যে দিয়ে অনেক কিছু বলা যায়। এই বলার মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানাতে পারি। তাই আমাদের আয়োজন এই শ্রুতি নাটক উৎসব, যেটা প্রথম আমাদের আয়োজন এবং ক্ষুদ্র পরিসরেই হয়েছে, ভবিষ্যতে আপনারা সাহায্য এবং সঙ্গে থাকলে অবশ্যই এটা একটা বড় আকার ধারণ করবে, সেরকম পরিকল্পনা আমাদের আছে। আর আমাদের শ্রুতির এটা 25 বছর পূর্তি চলছে, তাই নানা রকম
অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেটা পালন করার চেষ্টা করছি। আর এইখানে নানা রকম অনুষ্ঠান আর কি করতে গেলে মানুষের উপস্থিতি এবং তার সাথে অনেক আর্থিক সাহায্যও লাগে। এই আর্থিক সাহায্য দিয়ে আমাদের যারা অনুপ্রাণিত করেছে, ধন্য করেছে, তাদের নামগুলো একটু বলছি। ডাক্তার অর্ণব হাতি, ডাক্তার অমিত কুমার মন্ডল, ব্রেনিয়ার হেরিটেজ স্কুল, দেবনাথ হাসপাতাল আরামবাগ, শেখ হাতেম আলী, দীপেন জয় ঘোষ, সমীর দে কৃষ্ণনগর, উত্তম পরিষেবা, শর্মিলা জানা, ডক্টরস নার্সিং হোম ও শঙ্কর সরকার এবং গ্ল্যামাটিক। এদের আর্থিক সাহায্যে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি, অনেক সাহস করেছি যে হ্যাঁ এইভাবে আমরা চলতে পারি, কারণ সবকিছুতে ওই মূল ব্যাপারটা তো থাকে, আর্থিক ব্যাপারটা থাকে, সেই সাহায্যটা এনারা করেছেন। এবং তার সাথে আমরা প্রচুর মানুষের মতামত, সাহায্য এবং তাদের বিভিন্ন ব্যাপারে আমাদের পরিকল্পনা দিয়েছে, এরকমও অনেক মানুষ আছেন, তাদের সাহায্যও পেয়েছি। এই জন্য আমরা এগিয়ে যাবার সাহস করছি। আজকে যারা আমাদের এই শ্রুতি নাটক উৎসবে যে সমস্ত দল আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি। এবারে এর পরবর্তী শ্রেষ্ঠ অভিনেত্রী বলে বললেন সেই মৌসুমী মিত্র মহাশয়। মৌসুমী আমাদের অনেক দিনের বন্ধু। ওদের গ্রুপে নাটক করার অভিজ্ঞতা আমারও হয়েছে। আবৃত্তিতে একসঙ্গে কাজ করেছি অনেক দিন ধরে, আজ প্রায় 26 বছর ডায়মন্ড হারবারে আছি। মৌসুমীর কাজ একটানা চলছে। নাটকের লড়াইতে একটা নতুন দিগন্ত তৈরি করেছে মৌসুমী মিত্র। আমি মৌসুমী মিত্র মশাইকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। আবৃত্তি শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের কর্ণধার শুক্লা, হিমাদ্রিতা, এদের সাথে আমাদের বন্ধুত্ব ব্যক্তিগত স্তরে। তবে এখানে আলোচ্য বিষয়টা তো অন্য, তাই সৌমিত্রদার কথার জের টেনেই বলি যে খুব অন্ধকার সময় আমরা আছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তার মধ্যে থেকে উঠে আসার জন্য যে ডুবন্ত মানুষের যেমন খড়কুটোর দরকার হয়, আমরা বোধহয় সংস্কৃতিকে আঁকড়ে ধরে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আর সেই পথ কিছুটা হলেও তো দেখাচ্ছেন শ্রুতি আবৃত্তি ও শ্রুতি নাট্য চর্চা কেন্দ্র। ওরা দীর্ঘ 25 বছর ধরে ডায়মন্ড হারবারে এই বিষয়টা নিয়ে কাজ করে চলেছেন। ওদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষ যুক্ত থাকার অভিজ্ঞতা এবং সৌভাগ্য হয়েছে। ওদের শ্রীবৃদ্ধি কামনা করি, ওরা আরো আরো সফল হন, এইরকম ধরনের কর্মসূচি আরো অনেক হোক, এই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধীরে ধীরে অনেকটা পথ কিন্তু এগিয়ে এসেছে। আপনারা জানেন সবাই, যারা শ্রুতি নাটকের সঙ্গে যুক্ত অনেকদিন ধরে, আর যারা অতটা যুক্ত নন কিন্তু আমাদের সবসময় উৎসাহিত করছেন, তারা জানেন এই শ্রুতি নাটক প্রথম আমরা বেতার নাট্য হিসাবে দেখেছিলাম 1927 সালে। যতদূর সম্ভব প্রথম বেতার নাট্য প্রচারিত হয়েছিল বেতার কেন্দ্র থেকে আকাশবাণী। তারপরে আমরা যারা 50 পেরিয়ে এসেছি, আমরা অনেকেই জানি 70-এর 80-র দশকে এই বেতার নাট্য শোনার জন্য আমরা কিরকম উদ্গ্রীব হয়ে বসে থাকতাম। শুক্রবার দিন 8টার সময়ের নাটক কিংবা শনিবার 3টের সময়ের নাটক, একসময় বড়দিনের সংসারে এই শ্রুতি নাট্য অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ছোটবেলায় মনে করতো যে বাড়িতে একটা মাত্র রেডিও থাকতো, এই রেডিওটি আমার এবং আমার বোনের কার দিকে মুখ করে থাকবে নাটকের সময় তাই নিয়ে আমাদের মধ্যে প্রচন্ড ঝগড়াঝাটি হতো। আবার কিছু কিছু নাটক বাবা মারা বলতেন এটা তোমাদের শোনার যোগ্য নয়, কিন্তু তাও লুকিয়ে লুকিয়ে শোনার চেষ্টা করতাম।
একসময় আপনারা যারা অন্তত 40 বছর বয়স পা দিয়েছেন তারা জানবেন এই বেতার নাট্য তখন একটি অত্যন্ত উন্নত মানে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সবাই অত্যন্ত মন দিয়ে শুনতাম, ভাবতাম এবং অত্যন্ত মানটিও অত্যন্ত উঁচু ছিল। তারপরে পরবর্তী ক্ষেত্রে এই নাটক ধীরে ধীরে মঞ্চে এলো। এবার মঞ্চে কি এই প্রথম নাটক করা? আমার মনে হয় তা নয়। আমরা আমাদের গ্রামাঞ্চলে চারপাশে আমরা কথকতা দেখেছি। যারা কথক ঠাকুররা যখন কথাবার্তা বলতেন, খেয়াল করে দেখবেন তারাও কিন্তু যখন বলতেন খুব কম হাত পা নেড়েও অনেকগুলি চরিত্রের অভিনয় কিন্তু তারা করতেন, এখনো কিন্তু তারা করে যান এবং তারা কিন্তু এখনো পর্যন্ত, তখন তো ছিলেনই, গ্রামে গঞ্জে অত্যন্ত জনপ্রিয় এবং বছরের পর বছর ধরে নানা পৌরাণিক কাহিনী আমাদের সামনে অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরছে। আমার মনে হয় সেটাই বোধহয় তথাকথিত মঞ্চে শ্রুতিনাট্য। তারা কিন্তু প্রায় কেউই খুব একটা মেকআপ করেও যে আসতেন তা নয়, কিংবা খুব দাঁড়িয়ে উঠে লাফালাফি করতেন তাও নয়। শুধুমাত্র কণ্ঠস্বরের মাধ্যমে তারা একটি ঘটনা চোখের সামনে একা 3টি 4টি চরিত্রকে সামনে নিয়ে আসতেন। এখন আমরা যারা শ্রুতি নাটক করি আমরাও কিন্তু মঞ্চে মানুষের কাছে পৌঁছতে চেষ্টা করি শুধুমাত্র আমাদের কণ্ঠকে নির্ভর করে। এটি অবশ্যই একটি কঠিন ব্যাপার। তবে যারা নাটক করেন তারা জানেন যখন আমরা কোনো নাটকের মহড়া শুরু করি তখনও কিন্তু আমরা কেবলমাত্র শ্রুতির মাধ্যমে এই প্রথম চরিত্রায়নগুলো শুরু করি। আমরা আশা করব আমরা যে কাজটা শুরু করলাম, এ প্রসঙ্গে বলে রাখি, আমরা যখন আজ থেকে 26 বছর আগে ডায়মন্ড হারবারে আসি তখন ডায়মন্ড হারবারে আবৃত্তি কিছু কিছু হলেও শ্রুতি নাটকের চল প্রায় ছিল না। আমরা এই শ্রুতি নাটক নিয়ে কাজকর্ম আরম্ভ করেছিলাম। প্রথম দিকে মানুষের কাছে পৌঁছতে দেরি হয়েছিল, কিন্তু তারপরে শ্রুতি নাটক কিন্তু ডায়মন্ড হারবারের সাংস্কৃতিক দিকে একটি বড় জায়গা নিয়েছিল। এটা আমাদের গর্বের বিষয়। এই শ্রুতি নাটকের উৎসব আমরা সাহস করে আজকে করেছি। এখানে যে 6টি দল আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন তাদের প্রত্যেকেরই নাম আপনারা জানেন, কার্ডে ছিল। তাদের প্রত্যেককে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তারা এখানে এসেছেন বলে। এবং আপনাদের সামনে বলতে চাই, যদি আপনাদের আমাদের আজকের যে কাজকর্ম যদি সফল হয়, আমাদের ইচ্ছে আছে আগামী ডিসেম্বর মাসে 3 দিন ব্যাপী শ্রুতি নাটক উৎসব করার জন্য। সেখানে 22 থেকে 24টি দলকে আমরা আনতে পারবো। আমরা যখন এই শ্রুতি নাটকের উৎসবটি করব বলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলাম, আমাদের অনেকগুলি দল কিন্তু আগ্রহ প্রকাশ করেছিলেন। এটা আমাদের শ্লাঘার বিষয়। কিন্তু যেহেতু সময় মাত্র একদিনে, তাই সবাইকে আমরা ডাকতে পারিনি, এটা আমাদের লজ্জার বিষয়। সেই জন্য যারা এসছেন তারা তো বটেই, যাদের তখন ডাকতে পারিনি, বাংলার বহু প্রান্ত থেকে অনেক দল যোগাযোগ করেছিলেন আমাদের সঙ্গে। আমরা খুব চেষ্টায় রয়েছি সেটা একটি প্রতিযোগিতার আকারে 22 কিংবা 24টি দল নিয়ে আমরা 3 দিনের শ্রুতি নাটক করব। যদিও সেটা একটা যথেষ্ট কঠিন ব্যাপার, লড়াইয়ের ব্যাপার। আমরা জানি আমাদের 2 অতিথি যারা নাটকের সঙ্গে অসাধারণভাবে যুক্ত এবং দুজনেই দুর্দান্ত সংগঠক, তারা আমাদের সাহায্য করবেন। যেসব দলগুলি আজকে এসেছেন তারা আমাদের সাহায্য করবেন। আর সবার উপরে সাহায্য করবেন আজকে যারা এখানে উপস্থিত আছেন কিংবা উপস্থিত হতে পারেননি, চারপাশে এক বিরাট সংখ্যক আমাদের শুভানুধ্যায়ীরা। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগামী 8 তারিখ মানে আগামী রবিবার আমাদের 25 বছরের পূর্তি অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটা আমরা প্রতি বছরই করে থাকি। এবছরও ডায়মন্ড হারবারের মেঘনা হলে আমরা আমাদের শতাধিক ছাত্রছাত্রী, আপনাদের বলে রাখা ভালো, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা এখন প্রায় 265, অনলাইন অফলাইন মিলিয়ে। তাদের মধ্যে 117 জনকে বেছে নিয়ে আমরা ওই দিন অনুষ্ঠান করছি এবং বেশ কিছু বাইরের আবৃত্তিকার এবং কবি আসছেন, তারাও আমাদের অনুষ্ঠান যোগ দেবেন। আপনাদের সবাইকে সেদিন কিন্তু আমন্ত্রণ। এই অনুষ্ঠানে কোনো রকম প্রবেশপত্র নেই, সবাই স্বাগত। আপনারা যদি 8 তারিখ
রবিবার বিকেল 3:30 মেঘনা প্রেক্ষাগৃহে আসেন, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের নিবেদন আপনারা শুনতে পাবেন, তারা ধন্য হবে। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আমরা গত 2 বছর ধরে আবৃত্তি কর্মশালা শুরু করার সাহস দেখিয়েছি। গতবার সুকুমার ঘোষ মশাই এবং দীপঙ্কর ঘোষ মশাই এসেছিলেন। এবার আনন্দের ব্যাপার, আমরা বিজয়লক্ষ্মী বর্মন মহাশয়কে পেয়েছি সারাদিনের জন্য। আমাদের বাঁ দিকে প্রশিক্ষণ শিবিরের বিজ্ঞাপন দেওয়া আছে। এই প্রশিক্ষণ শিবির আগামী 6 অক্টোবর তৃতীয়ার দিন আমরা করছি এইখানেই, ছোট বড় দুটি গ্রুপে। ছোটদের গ্রুপটি 6 পর্যন্ত এবং তারপরে সর্বসাধারণের জন্য এই আবৃত্তি কর্মশালা। এই আবৃত্তি কর্মশালায় গতবার থেকে আমরা একটা নতুন জিনিস যেটা করেছি সেটা হচ্ছে, আমারই খুবই পরিচিত একজন অত্যন্ত বিখ্যাত ENT সার্জন আমাদের সঙ্গে থাকেন প্রতিবার। তিনি বৈজ্ঞানিকভাবে কণ্ঠ ভালো রাখার উপায়, কণ্ঠ সম্পর্কে, কণ্ঠ চর্চায় আমাদের কি কি ভুল ধারণা রয়েছে, কি কি ওষুধ খাবো, কি কি ওষুধ খাবো না, কি কিভাবে আমার কণ্ঠকে ভালো রাখতে হবে, এ ব্যাপারেও বক্তব্য রাখবেন। এবার মূলত বিজয়লক্ষ্মী বর্মন মহাশয়ের পরিচালনায় দীপঙ্কর ঘোষ মশাই বিখ্যাত আবৃত্তিকার থাকবেন আমাদের কর্ণধার শুক্লা পাল চট্টোপাধ্যায়। সারা দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে সব বয়সের ছেলে মেয়েদের জন্য। আপনাদের সবাইকে আমাদের অনুরোধ, এই যে নতুন চেষ্টাটা আমরা করছি, এই খবর দয়া করে আপনারা আপনাদের চারপাশে পৌঁছে দেবেন। ফোন নাম্বার দেওয়া আছে, যদি যুক্ত হন আমরা অত্যন্ত আনন্দিত হব। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আগামী 8 তারিখে আপনাদের কবিতা শোনাবে। এই যে লড়াইটা আমরা 25 বছর চালিয়ে চলেছি, এটা আপনাদেরই জন্য, আপনাদেরই সাহায্যে, আপনাদেরই কৃতিত্বে যেন আরো কদিন চালাতে পারি, এই জন্য আপনাদের কাছে বিনীত প্রার্থনা থাকলো। হৃদয়পুর অনুরূপ, তারপরে ত্রয়ী বাঘাজ্যোতি, 3 নম্বরে থাকবে অনুস্বর শ্রুতি দন্দন, চতুর্থ পরিবেশনা স্বপ্ন উড়ান ভদ্রেশ্বর, পঞ্চম পরিবেশনা ছন্দনী নববারাকপুর, ষষ্ঠ পরিবেশনা শ্রুতি আবৃত্তি চর্চা কেন্দ্র এবং শেষে থাকছেন শোনা কথা দমদম ক্যান্টনমেন্ট। আমরা প্রথমে দেখে নিচ্ছি হৃদয়পুর অনুরূপকে। প্রযোজনা হৃদয়পুর অনুরূপ, অভিনয়ে ময়ূরী চরিত্রে শ্রুতি দাস, সুজন গোপাল দাস। প্রযোজনা হৃদয়পুর অনুরূপ, রচনা নির্দেশনা গোপাল দাস। শুরু হচ্ছে শ্রুতি নাটক ঢেউ। এটা কি জ্ঞান হচ্ছে? হ্যাঁ, একদম সুরে যাচ্ছে না। তুমি তো জানোই আমি সুরের ব্যাপারে একেবারে পশু। মোটেই না, অনেকদিন চর্চা নেই তাই। কতবার বলেছি দিনে 15 মিনিট 8 ঘন্টা সময় পার করা যায় না, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা বাবা, আচ্ছা এবার গিয়ে বসবো। রোজ খুশি তুমি একাই গানটা ধরো। দেখো আমি তো অনেকদিন প্র্যাকটিস করি না, আর তাছাড়া দেখো আমার গলাটা একদম খারাপ আছে। সেটা জানি, ঠিক আছে, কিন্তু তুমি তো মঞ্চে গাইছো না। যাও ধরো গানটা, শুরু করো। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা, যদি এমনি করে দিনগুলো কেটে যেত বিবিচে বসে তো? আমার চাকরি, টাকা। ও খালি টাকা আর টাকা। আর রাগ করছো কেন? আমি বলছি এই যে কাল থেকে শুয়ে বসে দিন কাটাচ্ছি, বা আগামী আরো 2 দিনও কাটাই, সারা জীবন সেরকম চললে তো ভালো, কিন্তু বাস্তবটাও তো মাথায় রাখতে হয়। আমি যথেষ্ট বাস্তববাদী, সেই সঙ্গে যথেষ্ট রোমান্টিক। আমি কি অস্বীকার করেছি? প্রশ্নই নেই, কিন্তু তুমি আমার থেকে বেশি রোমান্টিক ছিলে। ছিলে? পাস্ট টেন্স? ঠিক তাই। হয়তো 4 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। 4 বছর না 4 বছর? মানে খুব পরিষ্কার। গত 4 বছরে অনেকগুলো বছর পেরিয়ে গেছে সুজন।
পারস্পরিক সম্পর্কের সময়সীমা আইনের প্রতি বার্ষিক গতি হিসেবে মেনে না সুজন। তুমি হঠাৎ এরকম সিরিয়াস হয়ে গেলে কেন বলো তো? সুজন, হ্যাঁ? একটা আইসক্রিম খাওয়াবে? তুমি সত্যি অদ্ভুত। একটা বিষয় কথা হচ্ছে, মাঝখানে একটা আইসক্রিম খাওয়াবে? সুজন, হুম, একটা আইসক্রিম খাওয়াবে? এই তো চা খেলে, গরম খেয়ে কেউ ঠান্ডা খায়? সুজন, বল। সালটা 2013, 7th মার্চ, সন্ধ্যেবেলা। কি বলতে চাইছো বলো তো? মনে আছে তোমার? কি? আজ থেকে 6 বছর আগে, বিয়ের বছর দুয়েক আগের কথা। অবশ্য বিশেষ কোনো দিনের ব্যাপার নয়, এরকম কতদিনই গেছে, কিন্তু ওই দিনটা একেবারেই আলাদা। তুমি আমাকে প্রপোজ করেছিলে, যদিও সরাসরি নয়, কিন্তু ওভাবে কোনো প্রেমিক বোধহয় কখনো কোনো প্রেমিক বার্থডে প্রপোজ করেনি। হ্যাঁ, আমার তোমার মতো তারিখক্ষণ নির্দিষ্ট কোনো মনে থাকে না, মনে নেই। তবে এইটুকু মনে করতে পারছি, আমরা বই মেলায় গিয়েছিলাম। দেখো একটু ঘড়িটার দিকে তাকাও, কত বেলা হয়ে গেল দেখো তো। তাই তো জানো না, হাত মুখটা ধুয়ে আমার খিদে পেয়ে গেছে। আমি খাবারটা টেবিলে বেড়ে ফেলি। হ্যাঁ বাবা, এসো। কিন্তু বাবা, আবার কিন্তু কি? বলছি শোনো না, মা এসে যদি দেখে মা রান্না করা ভাত মাছের ঝোল দুপুরে খাইনি, তাহলে তো আমার বাড়ি মাথায় করবে গো। এই একটা চিন্তা তো আমি। কি করবো? শিমুলা, তুই যাও, কিছু একটা বলে দিবি তো। কি বলবো? একটা কাজ কর, শোন, তোর মা যা রেঁধেছে সেটা আমায় ও, মার হাতের রান্না খেতে ইচ্ছে হাসির কিছু হয়নি, সে পুরনো film? সেটা বলো না বাবা। আরে তুই তো জানিস আমি বিরিয়ানি এত ভালো বাজে কথা বলবো না। আর তুই একটা দাও, কিছু গুলগুল মেরে দিয়ে বাকিটা রাতে খেয়ে বুঝলি? আচ্ছা। যাই আমি হাত হ্যাঁ। ধুয়ে আসি। এ বাবা, পুরুষ কি লোভ রে তোর। নে, যা, খা। কি হলো এখন? কষ্ট হলো নাকি? আরে আমি দেখ না তোকে কে? আসতে বারণ করলাম। হ্যাঁ বাবা, দেখছি দাঁড়াও। এ কি মা? তুমি তুমি যে বলেছিলে তোমার দেবী আজকেও তো আমার ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তুমি কিচ্ছু ভালো লাগে না, সব তো সব অনেক দূর থেকে। মা ও সোমনাথ, তুমি কৃষ্ণ? খাবার নিয়ে বসা হয়েছে? না মানে তাহলে বাড়িতে আমি না থাকলে তোমার আসতে কোনো অসুবিধাই নেই। না, না, আমি তোমার দুজনের বিয়ে মা না, একটু শোনো। হ্যাঁ, একটু হ্যাঁ। শোনো। বলছি বাবা এখানেই কদমতলার মোড়ে একটা কাজে এসেছিল। হ্যাঁ, মানে- আমি বাবাকে চলে আসতে বলেছি, বাবা নিজে আসতে চায় না। হ্যাঁ, তাই বিরিয়ানি নিয়ে চলে এলেন মেয়েকে খাওয়ার। মা আমি তো না খাইয়ে রেখেছি। মা অখাদ্য কুখাদ্য সাপ্লাই না দিলে তো চলছিল না, না? বনি, আমি আসি। এই শোনো সোনা, বাবা ভালো যাও তো, যেখানে বসেছিলেন চুপচাপ সেখানে বসে। না, তুমি আমার কথা শোনো কৃষ্ণ। বসে তো বসতে। বনি, খাওয়ার বার, তোর বাবার আমার তিনজনে খাওয়ার বার। আমি চেঞ্জ করে আসছি। কি হবে বাবা? আমি তো বুঝতেই পারিনি যে মা এত তাড়াতাড়ি ফিরে আসবে। কি করে বুঝবো বলো? আমিও তোমায় বলতাম তোমার মা কিন্তু আসলে মাটন বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। বাবা হ্যাঁ বল, কথা শোনো, বল। মা খুব বিরিয়ানি খেতে ভালোবাসে না? কাজ করি, মার জন্য একটা পেটে খানিকটা পারি, কি বলো? ভালো বলেছিস। পিঠ করছিস কেন? এই জন্য একটা মাজন তাড়াতাড়ি নে, তোর মা হাত থেকে বেরোচ্ছে। আওয়াজ পাচ্ছিস না? চুপ, একদম চুপ, বসে পড়। বাবা, সব স্ট্যাচু হয়ে বসে আছো কেন গো? আমার সামনে খেতে বুঝি লজ্জা করছে তোমাদের? মা একটু শান্ত হও, দেখো না তোমাকেও দিয়েছি অল্প করে। চলে না, এলো মামা। ওই সব
তোমরা খাও। কৃষ্ণা মেয়ে দিচ্ছে, এসে বসো। শোনো, এরপর তুমি না এলে কিন্তু আমি এইবার উঠে চলে যাবো। আচ্ছা, আমি কখন বলেছি? এই তো বসছি। আমরা বলেছি নাকি? এই তো মনে তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না? লাস্ট চেকআপে তোর মায়ের সুগারটা কত ছিল? তুই তোর আগে মায়ের ব্যাগ থেকে শোনো বাবা, এতদিন বাদে আমরা তিনজনে একটু বসেছি খেতে, একটু মাকে খেতে দাও না। ডক্টর হিমাদ্রি পাল তাদের সহযোগিতায় আমরা অনুশাসিত আজকে এখানে আসতে পেরেছি। আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত শ্রুতি আবৃত্তি ও শ্রুতি নাটক কেন্দ্রে ডায়মন্ড হারবারে এই প্রথম শ্রুতি নাটক আমরা আমন্ত্রিত হয়ে নিজেদের ধন্য মনে করছি। উপস্থিত শ্রোতা এবং শিল্পী যারা আছে তাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের নাটক শুরু করছি। তবে সাম্প্রতিককালে আমরা প্রত্যেকেই মর্মাহত, প্রত্যেকের মন মিশিয়ে আছে। আমাদের দৈত্য চরিত্র, আমরা দুজনেই দৈত্য, চারটে চরিত্র আমরা দুজনে করছি। একজন মন্ত্রী, একজন রেঞ্জার সাহেব, একজন রেঞ্জার সাহেবের স্ত্রী এবং একটি আদিবাসী মহিলা। আর বলো না, আমি ঝুঁকি কি কম, সেই আবার ওরা জঙ্গলে ঢুকে খাট কেটে কেটে ঢুকিয়েছে, শুক্র পাতা পুড়িয়ে জমা করেছে, সব কটাকে ধরে অফিসে নিয়ে এসেছিল শুক্রা। আমি করতে যেন মারে ওরাই নাকি করে বলতো, এই জঙ্গলে ছিল ওদের জীবন ধারণের উপায়। কাঠকুটো বেচে আর শালপাতা পুড়িয়ে ওরা সংসার চালাতো। ও কথা বললে তার হবে না। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সাদা বাংলায় অভয়ারণ্য, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, সেই কথা নিয়ে এরা বলে না। কেন? ফেন্সিং তো দিয়েছিল চারিদিকে, তবু ওরা ঢুকছে কোথায় থেকে? ওই বাজার অবস্থা, ওখানে নদীর ধারে মাটিতে নরম, শক্ত করে খুঁটি পোতা যায় না, সেখানে ফেন্সিং বেঁধে ঢুকছে। মন্ত্রীমশাই আজ তো আসছেন ছুটি কাটাতে, উনি টের পেলে কোনো প্রবলেম হবে না তো? হ্যাঁ, সেটাই তো বোঝালাম। আর কটা দিন তোরা মনে ঢুকিস না, তাও শুনবে কিনা কে জানে, বলে খাবো না। কি অদ্ভুত বিচার, তাই না? পশুদের রক্ষার জন্য অভয়ারণ্য, অথচ তার জন্য মানুষ মরে গেলেও ক্ষতি নেই। খারাপ ক্রিয়া লাগে না, কিন্তু ক্রিয়া করা হতো ফরেস্ট রেঞ্জার হয়ে সাধারণ মানুষের জঙ্গলে ঢুকে এসব কাজ করাকে তো আইনত সাপোর্ট করতে পারি না। ওদের জন্য বিকল্প কিছু রোজগারের ব্যবস্থা তো তুমি ওপর মহলকে বলে করে দিতে পারো। হ্যাঁ, দেখছি আজ তো মিনিস্টার সাহেব আসছেন, ওনাকে বলে যদি কিছু করা যায়। এই সুগ্রাম সাহেবের জিনিসপত্র দেখে নামা। রাস্তা বলে তোমার কিছুই নেই, সারাটা রাস্তা বেশ কষ্ট করেই আসতে হলো। হ্যাঁ স্যার, আসলে এই এরিয়াটা তেমন কোনো উন্নতি আসলে লোকগুলো আলো দেখেছিল, ওরা উন্নতির কিছু বোঝে। রাস্তা তো একটা তো সোজা হয়ে হাঁটতে দেখলাম না, সব কটা নেশায়। তা ঠিক স্যার, আসুন বাংলোটা প্রথমে গুছিয়ে রাখা আছে। চলো, মিনারেল ওয়াটারের ব্যবস্থা ঠিকঠাক আছে তো? আবার যেখানে সেখানে জল কিন্তু। হ্যাঁ স্যার, ওসব নিয়ে আপনি ভাববেন না, সব গুছিয়ে রেখেছি। বাহ, তা কতদিন হলো তোমার এখানে?
বছর আড়াই বসে, তাহলে তো সব খাদ্যতে চিনে ফেলেছ আশা করি। আসলে জল তো হলো, কিন্তু রাস্তায় অন্য কোনো লিকুইডের কোনো দোকান পায়নি। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? ইয়েস স্যার, নো প্রবলেম, সব ব্যবস্থাই করে দিয়েছি। ওকে ওকে, আসলে আর সন্ধে না, বুঝতেই তো পারছো, নো এন্টারটেনমেন্ট এট অল। অথচ কাটাতে তো হবে। আপনি বলুন ফ্রেশ হয়ে নিয়েছেন, আমি আপনার জন্য সব ব্যবস্থা করি। বাপরে বাপ, একটু জল দাও তো। পেয়েছো? অনেক কষ্টে সারা রাত লাইন দিয়ে কিছু নচ্ছার বদমাইশের লাথি মুসি খেয়ে অবশেষে একটু আগে পেলাম। চলো জলটা দাও। হ্যাঁ হ্যাঁ, এনাও বলো। হ্যাঁ গো, কত নম্বর হলো? 1428। এত? আমার পরেও লাইন আছে, মোট 2000 ইস্যু করবে। কজন নেবে? 40। 2000-এর মধ্যে মাত্র 40? হ্যাঁ গো, আমাদের কলি পারবে তো? নিশ্চয়ই পারবে, ওর বুদ্ধির কি কিছু খামতি আছে? বুদ্ধির জোরে যদি সবকিছু হয়েছে তো, তাহলে তো ছেলেমেয়েরা ভালো স্কুলে ভর্তি হতে পারত। তার তো কোনো কথাই ছিল না। ট্রেনিং চাই, ট্রেনিং, লোক চাই, তদবির চাই। ট্রেনিং দিতে তুমি তো আছোই, দাও শুরু করে দাও। সে ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, জেনে এসেছো কি কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা নেবে? হ্যাঁ, ও তো ইংরাজি, অঙ্ক আর জেনারেল নলেজ। এই রে, জেনারেল নলেজ, ওতেই তো কেসটা কেচে যাবে। কি যে বলো না, ওইটুকু বাচ্চাদের কি জেনারেল নলেজ জিজ্ঞাসা করবো বলো দেখি? ওই তো সূর্য কোন দিকে ওঠে, কোন দিকে অস্ত যায়, ওসব বলে ঠিক বলে দিতে পারবে। তুমি ওই আশাতেই থাকো। জানো না তো, সাধারণ জ্ঞান তো নয়, যেন অসাধারণ জ্ঞান। সেবার দিদির ছেলে পরীক্ষা দিয়েছিল। ওকে কি প্রশ্ন করেছিল জানো? বলো তো, কোন ঠাকুরের হাত নেই? ও খোদায়ের মতো উত্তর দিয়েছিল শিব ঠাকুর। ও তার বাবা জগন্নাথের সঙ্গে পরিচয় হয়নি, আর শিবলিঙ্গ যে ঠাকুর নয় সেটা তো মানবেই না। তারপর কি হলো? চান্স পেলো না? ভর্তি হতে পারলো না তো? হলো, জামাইবাবু মোটা টাকা ডোনেশন দিলেন। তারপর ও দুই একটা বলো না, সবাইকে কি আর অত কঠিন প্রশ্ন করে? করে, হ্যাঁ করে। আর উত্তর দিতে না পারলে না চান্সও পাওয়া যায় না। হয়তো তোমার বন্ধু অলোকের তার ছেলে রাহুল, ওকে কি প্রশ্ন করেছিল? না দিয়ে কি বেরোয়? ও বোকাটা বলেছিল শিবলিঙ্গ। রাম 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 রাম। তারপর মানুষ যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকার জন্য, আর নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, এই প্রাথমিক জ্ঞানটুকু যার নেই, তার ভালো স্কুলে ভর্তি হওয়া তো দূরের কথা, আজকালকার যুগে না বেঁচে থাকারও কোনো অধিকার নেই। তাহলে রাহুলের চান্স হলো না? হলো, ওর ওই বাবা একটা কি কোটায় ম্যানেজ করে ছেলেকে ভর্তি করে দিল। তাই বা, বুঝলে, যাদের সোজা পথে হয় না তাদের কোনো না কোনো ভাবে ঠিক ম্যানেজ হয়ে যায়। সবার তো আর হয় না স্যার। শ্যামলীর ছেলে গুঞ্জা যে স্কুলে ভর্তি হতে গিয়েছিল, ওখানে ওকে প্রশ্ন করেছিল ভানু সিংহ কার নাম। ও উত্তর দিয়েছিল চিড়িয়াখানার এক সিংহের। ছাগল, বাঙালির ছেলে হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম সেটা পর্যন্ত জানে না। চান্স দেবে কি মুখ থেকে? তারপর ওই ওটাকেও ম্যানেজ করতে পারলো না, আর ডোনেশন দেবে সে ক্ষমতাও তো ছিল না। শেষ ওই হরিঘোষের গোয়াল সরকারি প্যারাইমারি। ওসব বাদ দেওয়ার পণ্ডিতদের ওইটুকু বাচ্চারা ওইসব উত্তর দিতে পারে। যাকে যাকে তুমি লড়ে যাও, দেখা যাক কলির কপালে কি আছে। লড়ে তো যাবই, করেঙ্গে মারেঙ্গে। তুমি একটা কাজ করো তো, যাও বাজারে যত জিকের বই আছে সব কিনে নিয়ে এসো। যাবে পরীক্ষার পর, এখন তো সময় ভীষণ মূল্যবান। ওখানে গিয়ে তো কুকুরের ল্যাজ ধরে টানাটানি আর দাদুর ওই ভুতুরে গল্প, ওইসব শুনে সময় নষ্ট করার মতো কোনো সুযোগ নেই, বুঝলে? সকাল থেকে মেয়েটাকে পড়ানো হচ্ছে না যেন মল্লযুদ্ধ হচ্ছে। এবার ক্ষমা দাও না মা। ওই গো, শুনছো? আমার রুমালটা কোথায় গো? নিজে খুঁজে নাও, আমার এখন সময় নেই। এই নে, বল বল বল। ও বাপ রে বাপ, সেই সকাল 6টা থেকে তো লড়েই যাচ্ছ। দেখো, যা বোঝো না তাই নিয়ে কমেন্ট করতে এসো না। তুমি আর এসবের বুঝবে কি? দিদিটা, এরা কি আর তোর আমার মতো মায়ের কথা শুনবে? চল 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 চল। স্কুলে ভর্তি হতে যাচ্ছ,
এখন ছুঁচু করতে শেখোনি? মাকে শিখিয়ে দেয়নি। কি আনন্দ! তোমার মা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব শিখিয়েছেন, কিন্তু ছুঁচু করতে শেখাননি। ঠিক আছে, বাপ তো হেই। তোমার মার সাথে এতদিন ঘর করতে পারলাম, আর তোমাকে একদিন ছুঁচু করতে পারবো না? দেখি দেখি দেখি, মরে না। এই তো ফার্স্ট ক্লাস। চলো 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 চলো। যাবো তো, প্যান্টটাকে পরিয়ে দাও। ইচ্ছা এক্ষুনি একটা কিনান্তি হয়ে যাচ্ছিল। যা 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 যা। আহা, ও, সোজা সোজা একটু সোজা। এই তো হয়ে গেছে। এবার এক ছুটে আমরা চলে যাব। জয় মা। এই যে বলে গিয়ে দাদা, প্লিজ একটু 12 নম্বর ঘরটায় নিয়ে যান না। না, আমি যাবো না। ঠিক মতো সব একদম ছেড়ে আসবে না, আমি কিন্তু স্কুলে চান্স পাই না। ভর্তি হতে পারলে তো সুন্দর সাইকেল কিনে দেবো। নিজেরই তো মেয়ে, একটু খুঁজতেও তো পারবো নাকি? এত নার্ভাস কেন হচ্ছ বলো তো? আমাদের কোলে ভেস্তে মেয়ে, ভুটোপাটি না করে ঠিক বেরিয়ে আসবে। ওই তো বলি বলি, মা আমরা এখানে। বলি বলি, সব পেরেছিস তো? হ্যাঁ মা, সব পেরেছি। আমাকে এবার খেলনাগুলো বেড়ে দেবে তো? নিশ্চয় দেবো, সব লিখেছিস? হ্যাঁ মা, সব লিখেছি। এবার আমার নতুন সাইকেল কিনে দেবে তো? নিশ্চয়ই দেবো, কিন্তু তুমি তখন ছোট, সাইকেল কিনলে তোমাকে ঘরের মধ্যে খেলতে হবে। একেবারে ঘেমে গেছে মেয়েটা। ওর জামাটা বলতে খুলে দাও না। এইভাবে এত টাইম জামা কাপড়ে বাচ্চাদের এতক্ষণ রাখে নাকি? ডাক্তারবাবু, আপনি ওকে বাঁচান। ওগো, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি এভাবে কেন চুপ করে আছো? কথা বলি, আমার কথা বলি। একমাত্র সন্তানকে অশ্বমেধের ঘোড়া বানানোর শখ থাকলে এই সমস্যা তো আপনাকে মেনে নিতে হবে। দিনের পর দিন পরীক্ষার নাম করে কচি মেয়েটার মনের ওপর প্রেশারের স্ট্রিং রোলার চালাতে হচ্ছে। কিশোর নেবে না। ডাক্তারবাবু, It's a serious case of nervous breakdown. ওকে এক্ষুনি ভর্তি করতে হবে। না, কোনো স্কুলে নয়, একটা ভালো নার্সিং হোমে। ডাক্তারবাবু, আমার গলি, আমার কথা গলি। এই খেয়েছে? কি হলো? বেড়ালে নিশ্চয় দুধ খেয়েছে। না গো না, সর্বনাশ হয়েছে, মা আসছে। মা? কোন মা? আরে এই তো সেদিন মা দশভুজ আমাকে দেখলে আর তোমাকে রানী করে কেটে পড়লেন। তার মানে তোমাকে দেউলে আর আমাকে রানী? 14খানা শাড়ি হয়েছে, নগদে 8 আর ইনস্টলমেন্টে আরো 6। এরপরেও যদি বলো এই খেয়েছে, আমার কিছু বলার নেই। আরে বাবা, এই খাওয়া সে খাওয়া নয়, মা আসছে, মা। কোন মা? শ্যামা মা। শোনো, দুধ বন্ধ করে চাঁদা দাও, আমার ট্যাঙ্ক পরে মাঠ। শ্যামা মা নয়, তোমার মা আসছে। দুর্গাপুরে ঠাকুরপুর ওখানে ভালো লাগছে না, এই দেখো না চিঠি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, মা আসছেন, এর যে আনন্দের আর কি আছে বলো। শোনো, 1 পোয়া দুধ বাড়িয়ে দাও। আচ্ছা। আর আমি আমসত্ত্ব নিয়ে আসি। মা আমার আমসত্ত্ব খেতে খুব ভালোবাসেন। তা এই যে বললে দুধ বন্ধ করে চাঁদা দাও, এখন বলছি চাঁদা বন্ধ করে দুধ নাও। চাঁদা না দিলে কি হয় জানো? জানি, গণধোলাই। মায়ের সেবায় শহীদ হব, এ আর বড় কথা কি? ইয়ার কি রাখো তো। আচ্ছা, মা যে আসবেন, তা থাকবেন কোথায়? কেন এখানে থাকবেন? আমাদের এখানে আসছেন যখন আর কোথায় গিয়ে থাকবেন? এই তো 1.5 ঘরের ফ্ল্যাট, মাকে রাখবে কোথায় বলো তো? কেন খাটে রাখবো? তোমার মাথায় কি আছে বলতে পারো? খাটে তো রাখবে, তা খাটটাকে রাখবে কোথায়? কেন ঘরে? কোন ঘরে? হ্যাঁ, এটা একটা ব্যাপার বটে।
আচ্ছা, মাকে ওই বারান্দায় রাখলে কেমন হয়? বারান্দায়? হ্যাঁ, একটা ফোল্ডিং খাট কিনে আনি, খোলা আকাশ, মেলা বাতাস, তারা দেখতে দেখতে মা ঘুমিয়ে পড়বে। ভোর বেলা পাখি এসে ডাকবে, ওঠো মা ওঠো। আর পূর্ব আকাশে জবা কুসুম সূর্য গুড মর্নিং করবে। আর কার্তিকের হিমে অচিরেই নিউমোনিয়া। ছেলেদের বুদ্ধিতে সংসার চালাতে হলে না ওই খুনের গায়ে নরকে যেতে হবে। আচ্ছা, এই বারান্দাটা যদি ত্রিপল দিয়ে ঘিরে দিই? আমরা মজা করে খাটেই নরম বিছানায় শোবো, আর বৃদ্ধা মা বাইরের বারান্দায়। মানুষের বিবেক মরে আসছে ঠিকই, তবে এখনো কি একবারে মরেছে? তাহলে তাহলে এই বাইরের ঘরে? কি বুদ্ধি! যতবার তোমার বন্ধু বান্ধবরা আসবে ততবার উনি উঠে উঠে বাইরে যাবেন। বৃদ্ধা বলে তো তার কোনো মান সম্মান নেই, গোপনীয়তাও নেই। আচ্ছা, মা কি তোমাদের ছড়ের এটো শাল পাতা? ছি ছি, এসব তুমি কি বলছো? আমার তো তাই মনে হচ্ছে। বিয়ের পর থেকে দেখছি মা যেন তোমাদের ফুটবল। 2 মাস দুর্গাপুরে ছোট ছেলের কাছে, তো 3 বার জামশেদপুরে মেজর কাছে। আর তোমার কাছে আসার নাম করলেই নাকে কান্না। আমার ছোট ফ্ল্যাট, ভাগের মা গঙ্গা পেলে হয়। বলি তোমাদের মা আগে না বউ আগে? মানে মা আগে? পুজোর বাকে কি দিয়েছো? কেন, একখানা ভালো খাম কিনে তো। কত কত দাম তার? 450। আর আমার পিওর সিল্কটার দাম কত? 6500। লজ্জা করে না তোমার? মা কতদিন আগে তোমার কাছে একটা পুজোয় বরদ চেয়েছিলেন। আরে ছোট আমার থেকে অনেক বেশি রোজগার করে। তাহলে তো হয়েই গেল। শোনো, মা আসবেন, এখানে থাকবেন, আমাদের ঘরেই থাকবেন। আর আমরা এই বসার ঘরটায় থাকবো। তুমি সোফা কামড়েতে শোবে, আমি না হয় মেঝেতে শুয়ে পড়বো। সোফা কম বেড়ে শোয়া যায় না কিন্তু? খুব যায়, মনটাকে তৈরি করতে পারলেই যায়। আরে মায়ের আবার সুচিবাই আছে, ছোঁয়াছুঁয়ির বাতিক আছে। সেটা আমি বুঝবো, তুমি কতক্ষণ বাড়িতে থাকো? হে, দেখবে খুব অসুবিধা হবে মাধুরী। ভুলে যেও না, আমাদেরও কিন্তু একদিন বয়স হবে। মাধুরী, মাধুরী, বলো, কি হলো আবার? চশমা হারিয়েছো নিশ্চয়ই। আরে দেখো না বাবা, তাকে কোণে কোণে কোথাও আছে। আরে দূর, চশমা হারাবো কেন? আরে এসো না একবার। আরে ঝুল ঝাড়ছি, তোমার দ্বারা তো কোনো কাজের কাজ হবে না। বললাম পাকা প্লেটগুলো একটু পরিষ্কার করে দাও। আরে তুমি একটু বাড়াবাড়ি করছো, বলছে তো এসো না একবার। হ্যাঁ, বলো বলো, তা বাড়াবাড়ি কি দেখলে? শোবার ঘরটাকে কি করে রেখেছো? শুনেছি মা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। এই শোনো না, পাখার প্লেটটা একটু পরিষ্কার করে দাও আমাকে।